বাংলাদেশের চলচ্চিত্র জগতের সবচেয়ে ক্ষণজন্মা নায়ক বলে আমরা চিনি সালমান শাহকে। আজকে তার ২৮তম মৃত্যুবার্ষিকী। একজন মানুষ পৃথিবী ছেড়ে চলে যাবার ২৮ বছর পরও আমরা তাকে নিয়ে কথা বলার প্রয়োজনীয়তা অনুভব করছি। বুঝতেই পারছেন, আমাদের আজকের লাইমলাইট আমরা সাজিয়েছি সালমান শাহকে নিয়ে। আজকে তার ২৮তম মৃত্যুবার্ষিকী, কিন্তু এত বছর পরও তিনি কেন প্রাসঙ্গিক, তিনি আমাদেরকে কি কি কাজ উপহার দিয়েছেন, সেই জিনিসগুলো নিয়ে আমাদের আজকের লাইমলাইটে আমরা বিস্তারিত কথা বলবো। আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন আমাদেরই সহকর্মী এবং সবচেয়ে বড় কথা হচ্ছে তিনি সালমান শাহর অনেক বড় একজন ভক্ত, সোহেল হাসান। সোহেল, কেমন আছেন? ভালো। আপনি তো সালমান শাহর ভক্ত, আপনি তার কাজগুলো দেখেছেন। একটু আগেই আপনি বলছিলেন যে আপনার কতগুলো সিনেমা তার দেখা হয়েছে। তো একজন ভক্তের দৃষ্টিকোণ থেকে এবং একই সাথে একজন সমালোচকের দৃষ্টিকোণ থেকে আমি জানতে চাই, তিনি এখনো কেন প্রাসঙ্গিক? সেই তো বহু আগে তিনি ছেড়ে চলে গেছেন আমাদেরকে। সালমান শাহকে নিয়ে আসলে আমি যদি সালমান শাহর কাজ বা অভিনয় নিয়ে কথা বলি, সেখানে সমালোচনা করার তেমন কিছু নাই। তো সমালোচনার লাইন থেকে আমি কথা বলবো না। সালমান শাহকে আসলে সমালোচনা করা যায় না। প্রতিটি মানুষেরই কাজের কিছু কিছু ব্যর্থতা থাকে, সেগুলা নিয়ে কথা হয়। কিন্তু সালমান শাহ চিত্রনায়ক হিসেবে যে ভূমিকায় ছিলেন, সেখানে আমরা আসলে ব্যর্থতাটাকে ঠিক সেভাবে খুঁজে পাই না। সালমান শাহ তার মানে অভিনয় নৈপুণ্য, তার প্রেজেন্টেশন, সবকিছু মিলে যে ধরনের একটা চরিত্র ছিল। চলচ্চিত্র বিশ্লেষকরা বলেন যে তিনি শুধু একজন ফ্যাশন সচেতন না, একজন ভালো অভিনেতার বাহিরেও তার যে অভিনয়, সেগুলো দিয়ে তিনি একটা সিনেমায় একটা নতুন ধারা তৈরি করেছিলেন। আমি সেটাই বলতে চাচ্ছি যে সালমান শাহ যখন সিনেমায় আসলো বা তার প্রথম সিনেমা রিলিজ হলো, তখন বাংলাদেশের সিনেমার যে স্টাইলটা, যে সাদা কালোর যুগ থেকে রঙিনে আসা, এবং ওই সময় কিছু আধুনিক নায়ক বা আধুনিক সিনেমা বা আমাদের যে বিশ্বের যে মানে বিশ্ব চলচ্চিত্র, যেটা যে বিশ্ব চলচ্চিত্রের দিকে তাকিয়ে হয়তো আমাদের বাংলাদেশের নির্মাতারা সিনেমা তৈরি করার চিন্তা শুরু করে। যেমন আগে যেগুলো ছিল, যে আমাদের বেশিরভাগ বাংলাদেশের ভূত পেতনি বা পরী রাজা বাদশাদের ছবি বেশি দেখতাম, মানে ৯০-এর আগে। আমি নিজে জানি, আপনি হয়তো জানেন যে রাজদরবার এই সেই এগুলোর মধ্যে থাকতো। কিন্তু আপনি খেয়াল করে দেখেন ৯০-এর পর, মানে সালমান শাহ বা শাবনাজ নাইম বা এই সময় থেকে কিন্তু আধুনিক যে ইয়েগুলা, রঙিন সিনেমার গল্পের নতুনত্ব, তরুণদের মনোযোগী করে, মানে তরুণদেরকে গুরুত্ব দিয়ে সিনেমার গল্প তৈরি করা। মানে একটা সময় তৈরি এমন ছিল যে শুধু বড়রাই সিনেমা দেখবে, বা ওই রকম একটা গল্প ছিল, যে রাজদরবারের কাহিনীতে আসলে একটা তরুণের খুব বেশি আগ্রহ থাকে না। কিন্তু সালমান শাহ বা শাবনাজ নাইম যখন আসলো, তখন ওই সিনেমার গল্পের যে চেঞ্জ এবং ওই গল্প অনুযায়ী যে নায়ক দরকার বা হিরোইন দরকার বা অভিনয় শিল্পী দরকার, তো ওই সময় এই এক্সপেরিমেন্টের মধ্যে দিয়ে সালমান শাহ একটা সেরা আবিষ্কার ছিল। তো আপনার যে বিষয়টা ছিল যে আপনি আমাকে সালমান শাহের ভক্ত বলছেন, অবশ্যই আমি তখন খুবই ছোট ছিলাম, সবেমাত্র প্রাইমারি গন্ডি পেরিয়ে হাই স্কুলের পদার্পণ। ওই সময়টা সালমান শাহের সিনেমা চলতো। তুমি আমার নামে একটি সিনেমা আমি ৫টা ভিন্ন হলে দেখেছিলাম ১ মাস বা ১.৫ মাসের মধ্যে। এই প্রেক্ষাগৃহে গিয়ে দেখার পর আরেকটি প্রেক্ষাগৃহে, মানে সিনেমাটা আসলে প্রেক্ষাগৃহ চেঞ্জ করা বিষয়টা এরকম ছিল যে এই প্রেক্ষাগৃহে চলার পরে হয়তো এই এলাকায় বন্ধ হয়ে যেত শো, আরেক এলাকায় যাওয়ার পর আমি সেখানে গিয়েছি। এটা আমার কয়েকটা উপজেলার মধ্যে হয়েছে। এবং আমি যতটুকু দেখেছি যে তখন সিনেমা দেখার জন্য ৩০ কিলোমিটার, 40 কিলোমিটার বা ৬০ কিলোমিটার দূরে গ্রামাঞ্চলের লোকজন ছুটে যেত সালমান শাহ সিনেমা দেখার জন্য। আমি জানি যে স্কুলের টিচাররা সিনেমা হলের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকতো ৩টার সময়, যে কে কে স্কুল ফাঁকি দিয়ে আসছে, এবং তাদেরকে লিস্ট করা হতো যে এরা কেন স্কুলে নাই, নিশ্চয়ই তাহলে সিনেমা হলে। সিনেমা হলের গেটে গিয়ে টিচাররা দাঁড়ায় থাকতো যে এই কে কে আসলে সিনেমা হলের মধ্যে আছে, ঠিকই খুঁজে পেত যে সালমান শাহ সিনেমা দেখতে আসছে। তো বিষয়টা কেমন ছিল আপনাকে আমি চিন্তা করে আপনি দেখেন যে একটা সিনেমার দর্শক তার স্কুল ফাঁকি দিচ্ছে, যদিও কাজটা ঠিক না, কিন্তু আবেগটা এমন জায়গায় চলে গেল যে সে স্কুল ফাঁকি দিতে দ্বিধা করছে না। তো বাংলাদেশের এই যে নায়ক সালমান শাহকে নিয়ে আমরা কথা বলছি আজ তার ৯৬ সালের পর এখনো তিনি প্রাসঙ্গিক মনে হয়। সালমান শাহ এখনো অভিনয় করছে, এবং সালমান শাহর যে গান, সালমান শাহর যে অভিনয়, সালমান শাহর যে সিনেমা বা তার যে প্রেজেন্টেশন বা
সালমান শাহ কেন্দ্রিক যে কোনো শব্দ গণমাধ্যমে যখন আসে বা প্রকাশ পায় তখন সেটার যে ভিউ বা আগ্রহ, মানুষ হুমড়ি খেয়ে পড়ে জানার জন্য একটি শব্দ থাকবে সালমান শাহ, এইটুকুই সবার জন্য খুবই আগ্রহের বিষয়। তো আমি যেটা আপনাকে বলি যে আজকের এই সালমান শাহর যে মানে চরিত্রটা বা সালমান শাহর যে ইমেজ তৈরি হলো, এর জন্য আসলে বড় একটা ভূমিকা ছিল সালমান শাহর নিজেরই আসলে। কারণ একটা মানুষের সফলতা নির্ভর করে তার নিজের চিন্তার উপর। মানুষ হয়তো হেল্প করবে, অনেকের সহযোগিতা পাবে, কিন্তু মূল ভূমিকায় থাকতে হয় নিজেকেই। তো সালমান শাহ কিভাবে নিজেকে উন্নত করা যায়, সিনেমায় কিভাবে এগিয়ে যাওয়া যায়, আমরা সবাই জানি, আমাদের দর্শকরা জানে, গণমাধ্যমে যারা চোখ রাখে, যারা নিউজ পেপার পড়ে, সবাই জানে যে সালমান শাহর সঙ্গে কিন্তু ইন্ডিয়ান হিরো শাহরুখ খানের দেখা হয়েছিল। এবং হয়তো আমরা জানি না আসলে কি কারণে দেখা হয়েছিল, হয়তো তার সঙ্গে দেখা করার পর অভিনয়ের কোনো পরামর্শ নিয়ে থাকতে পারতো বা হয়তো নিয়েছে। কিন্তু এই যে বাংলাদেশের আমাদের চলমান অনেক অভিনয় শিল্পী রয়েছে, অনেক বড় তারকা রয়েছে, কিন্তু আমরা কিন্তু এই ধরনের কোলাবোরেশন বা মানে যোগাযোগের কথা কিন্তু জানি না। মানে এই পরিস্থিতিতে কিন্তু আজ থেকে প্রায় অনেক বছর আগে 1995 সালেই এই ঘটনাটা ঘটেছিল, এবং তখনও কিন্তু শাহরুখ খান সুপারস্টার। তো সালমান শাহ বাংলাদেশের সিনেমা অঙ্গনের যে ধূমকেতু, বা সালমান শাহ বাংলাদেশের সিনেমার যে মহানায়ক বলার কারণটা হলো এরকম যে ঠিক 96 সালের পর সালমান শাহকে অতিক্রম করতে পারছে না কেউ। এই লাইন থেকে আমি তাকে বাংলাদেশের সিনেমার, আধুনিক সিনেমার বা রঙিন সিনেমার যে লাইনটা সেই সময়, এবং বিশ্ব চলচ্চিত্রের সঙ্গে সঙ্গতি রেখে বাংলাদেশের যে কয়েকজন হিরো ফাইট করতে পারতো বা পারে, বা আমরা হয়তো কম্পেয়ার করতে পারি, সালমান শাহ তাদের অন্যতম একজন। এই যে আমি আপনার এই শেষ কথাটা থেকে পরের প্রশ্নটা করতে চাই যে তাকে কেউ আসলে পার করতে পারছে না, তার সাথে কম্পিট করে কেউ আসতে পারছে না। এখানেই আমার প্রশ্ন যে কেন পারছে না? সালমান শাহর আগে আমরা কিন্তু এরকম নায়ক পেয়েছি যাদের নাম আমরা এখনো মুখে মুখে উচ্চারণ করি, যাদের কাজ স্মরণ করি। সালমান শাহ তো আছেন, কিন্তু এর পরের সময়টাতে যদি দেখি সেরকম সাস্টেইনেবল কোনো অভিনেতা আমরা এরকম পাইনি যাকে আমরা মুখে মুখে তার কথা উচ্চারণ করছি বা তার কাজের কথা স্মরণ করছি। সেটা কেন? আমি একজন গণমাধ্যম কর্মীর কথা জানি বাংলাদেশের। যখন সালমান শাহ অভিনয় করতেন তখন তিনি বিনোদন সাংবাদিক ছিলেন। এবং সালমান শাহর সাক্ষাৎকার নেওয়ার একটা প্রক্রিয়ার কথা আমি জানি যে সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত তিনি সালমান শাহর বাসার নিচে গ্যারেজে অবস্থান করতেন। তো কি পরিমাণ, মানে সালমান শাহ কিন্তু আসলে তাকে মানে হয়রানি করেনি। সালমান শাহ শেষ রাতে ফিরে আসছে শুটিং থেকে, এসে হয়তো একটু রেস্ট নিয়ে আবার সকালে বের হবে। তো সালমান শাহ যখন সকালে বের হবে তিনি সালমান শাহর সঙ্গী হবেন। তো সালমান শাহর কাজের কারণে এত ব্যস্ততা ছিল, কিন্তু গণমাধ্যম কর্মীদেরকে তিনি ওই যে গণমাধ্যম কর্মী তার বাসায় অবস্থান নিয়েছিল, তিনি আসলে সালমান শাহকে অনুসরণ করে শুটিংয়ে যাবেন। কারণ তখন আমাদের এখনকার মতো এত তথ্য প্রযুক্তির উন্নতি ছিল না, মোবাইল ফোনের অ্যাভেলেবেল ছিল না, হোয়াটসঅ্যাপ ছিল না, তখন হয়তো ফিজিক্যালি দেখা করতে হতো। সালমান শাহের সঙ্গে দেখা করেছেন এবং সালমান শাহ তাকে সঙ্গে নিয়ে তার শুটিং স্পটে গিয়ে সাক্ষাৎকার দিয়েছেন। তো সালমান শাহর যে অনেকগুলো বৈশিষ্ট্য ছিল, আপনি যে প্রশ্নটি করেছেন যে কেন সালমান শাহর মতো আর তারকা তৈরি হচ্ছে না, আমরা হয়তো প্রতিনিয়তই দেখি আমাদের বিভিন্ন সময়ের, আমরা সালমান শাহর পরবর্তী যে কয়েক বছর চলে গেল, অনেকগুলো বছর খণ্ড খণ্ড করে দেখলে আমরা দেখি যে অনেক সময় ধরে কোনো হিরো মানে জনপ্রিয়তার শীর্ষে ছিলেন, হয়তো তারা একটা সিনেমার সফলতা দিয়ে শীর্ষে ছিলেন, কিন্তু সালমান শাহর যে বিষয়টি ছিল যে 27টি সিনেমার প্রায় সবগুলো সফল সিনেমা ছিল, কোনোটা গল্প দিয়ে, কোনোটা গান দিয়ে, কোনোটা ব্যবসায়িক সফলতা দিয়ে। এবং ব্যবসায়িক সফলতার কথাটা কিন্তু সালমান শাহর সিনেমার ক্ষেত্রে আনে না কেউ। সবাই কিন্তু সালমান শাহর সিনেমার, সালমানের অভিনয়, সালমানের গানের সঙ্গে অভিনয়, এগুলোর মধ্যেই সবাই তাকে খুঁজে ফেরে। আর আমাদের এখনকার যে বিষয়টা জনপ্রিয়তা, কতগুলা হলে চললো, কতদিন ব্যবসা করলো, এইভাবে জনপ্রিয়তাটা ঠিক করা হয়। মানে আমাদের বর্তমান জনপ্রিয়তার মাপকাঠি তৈরি হয়েছে বিজনেস। বিজনেস কখনো মানুষকে প্রভাবিত করে না। বিজনেস টাকা আপনার কাছে এখন আছে তখন নাই, কিন্তু সালমান শাহর
যে বিষয়টা ছিল বা সালমান শাহর পূর্ববর্তী যে হিরোরা ছিল প্রত্যেকে কিন্তু মানুষের আবেগকে স্পর্শ করেছিল, মানুষের ইমোশনকে নাড়া দিয়েছিল, এবং মানুষ যে কারণে সিনেমা দেখতে যায়, বিমোহিত হয়, একটা নায়কের হয়তো একটা অভিনয় দেখে, কিন্তু সেই নায়কটাকে বাস্তব জীবনে কল্পনা করতে থাকে যে এই একজন অভিনয় শিল্পী যখন মানুষের মনকে অভিনয় দিয়ে মানে স্পর্শ করতে পারে তখনই তারা কালজয়ী হয়ে যায়। কিন্তু আমি যেটা, আপনার যে প্রশ্নটা ছিল যে নতুন কেউ আসছে না, সালমান শাহর পর আমরা কাউকে এইভাবে কেন খুঁজে পাই না, আমি আপনাকে যে কথাটা বলেছি যে বাণিজ্য, বিজনেস দিয়ে যদি আপনাকে জনপ্রিয় বানানো হয়, আপনার মাপকাঠি যদি হয় যে কতগুলো সিনেমা হলে আপনার সিনেমা প্রদর্শিত হয়েছে, তাহলে সেগুলো তো আসলে ক্ষণস্থায়ী বিষয়। কারণ সিনেমা, সালমান শাহর যখন সিনেমা রিলিজ হতো, আমি যতটুকু জানি যে 6 মাস পরেও কিন্তু সালমান শাহর সিনেমা চলেছে। আর এখনকার জনপ্রিয়তাটা এরকম যে 3 সপ্তাহ পরে আর ওই সিনেমার খোঁজ থাকে না। যদিও আমরা বলি ব্যবসা সফল, বাম্পার হিট, কিন্তু আরেকটি সিনেমা আসার আগেই এটা হারিয়ে যায়। তো মানুষের মুখে মুখে আর আমাদের বর্তমান সময়ের অভিনয় শিল্পী বা যাদেরকে আমরা মানে পরবর্তী সালমান শাহর মতো ভাববো, এই ব্যক্তিত্বগুলো তৈরি করার জন্য মানে অনেকগুলা কাজ করতে হয়। শুধু অভিনয় দিয়ে মনের নায়ক হওয়া যায় না। মনের নায়ক হওয়ার জন্য মানবিক অনেকগুলা কাজের সঙ্গে যুক্ত থাকতে হয়। আপনি শুধু সিনেমায় অভিনয় করলেন, তারপর দর্শকের বাহবা নিলেন, সিনেমা হল থেকে বের হওয়ার পরে আপনাকে ভুলে যাবে। মানুষ যখন ব্যক্তিগত জীবনের অনেক বিষয়ে আপনার উপস্থিতি খুঁজে পাবে, তখনই আপনি নায়ক হবেন। কিন্তু আপনি হয়তো প্রশ্ন করতে পারেন যে সালমান শাহ তো এসব কিছু করেন নাই, কারণ সালমান শাহর সময়টা ছিল মাত্র 4 বছর সিনেমায়, মাত্র 4 বছর। কিন্তু এই 4 বছরে একটা মানুষ যদি খুবই মানে মনোযোগী হয়ে, তার কাজের প্রতি যদি খুবই বিশ্বস্ত হয়ে, খুবই আত্মনিয়োগ করে কাজ করে, সেটা কিন্তু বোঝা যায়। আপনি একটা কাজে আন্তরিক কিনা সেটা কিন্তু বাইরের আউটসাইডার বুঝতে পারে। তো সালমান শাহ যে কাজের প্রতি আত্মনিয়োগী ছিল এবং তিনি যে তার কাজটাকে ভালোবেসেছিলেন, সেই ভালোবাসার জোরে আমরা তাকে এখনো ভালোবাসি। অনেক ধন্যবাদ সোহেল আপনার এত সুন্দর কথার জন্য। একটা শেষ প্রশ্ন আপনাকে করতে চাই, তরুণ প্রজন্ম যারা আছে তারা তো সালমান শাহ সম্পর্কে হয়তো পত্রপত্রিকার জোরে তারা কিছুটা অবগত, কিন্তু তাদের কাজগুলো মানে সালমান শাহর কাজগুলো হয়তো তারা অত বেশি দেখে না। আমাদের টিবিএস এর ভিডিওর একটা অনেক বড় দর্শকের অংশ কিন্তু তরুণ প্রজন্ম, একদম যাদের বয়স 18 থেকে 25, 26, 27-এর মধ্যে। তাদের হয়তো সালমান শাহর কাজগুলো সম্পর্কে এত ধারণা নেই। তো তাদের জন্য আপনি কি বলবেন যে এই কাজগুলো তারা দেখলে সালমান শাহকে আসলে ভালোভাবে চিনতে পারবে, যদি তার কাজগুলোকে একটু আমরা রিকল করি? আপনার সালমান শাহর যে প্রথম সিনেমাটা রয়েছে কেয়ামত থেকে কেয়ামত, যদিও এটা রিমেক সিনেমা, কিন্তু সূক্ষ্মভাবে নকল করাটা কিন্তু একটা সফলতা। তো সালমান শাহর সেখানে অভিনয় শৈলীটা, আমির খান, সালমান খান, আমি আসলে মানে হিন্দি কম বুঝতাম যখন এই সিনেমাটা দেখলাম। আমি বাংলা দেখে হিন্দি দেখেছি। আচ্ছা। তো এবং আপনি খেয়াল করে দেখেন যে সালমান শাহ এবং আমির খান দুইজনের শারীরিক গড়নও কিন্তু প্রায় কাছাকাছি, এবং মুখের যে অবয়ব সেটাও প্রায় কাছাকাছি, মুভমেন্টগুলো প্রায় কাছাকাছি। হয়তো এটা পরিচালকের একটা সফলতা যে সালমান শাহকে এইভাবে আবিষ্কার করেছিলেন। আর সালমান শাহর প্রথম সিনেমার মতোই তুমি আমার, অন্তরে অন্তরে, আরেকটা খুবই চমৎকার সিনেমা যেটা সেন্ট মার্টিন দ্বীপে শুটিং হয়েছিল। ওই সময় সেন্ট মার্টিনে এখনকার মতো এই সহজ যোগাযোগ ব্যবস্থা ছিল না, তারপর কোনো জাহাজের কানেকশন ছিল না, ওখানে কোনো রিসোর্ট ছিল না, কমপ্লিটলি একটা প্রবাল দ্বীপ, অল্প কিছু মানুষ বিচ্ছিন্নভাবে গিয়ে সেখানে থাকতো। তো ওই সময়টায় এই অন্তরের সিনেমাটা ওই প্রবাল দ্বীপে মানে সেন্ট মার্টিনে শুটিং হয়, এবং যেটার পরিচালক বা প্রযোজকের যে মানে রিস্কটা ছিল সেটা সিনেমার রিলিজ হওয়ার পর তারা খুবই অ্যাপ্রিসিয়েট হয় যে এরকম একটা দুর্গম জায়গায় গিয়ে মানুষকে বিনোদন দিল, নির্মল বিনোদন, যেটা বাংলাদেশের এখনকার সিনেমায় খুবই অনুপস্থিত। যে খুবই জোড়াতালি দিয়ে লোকেশন তৈরি করা হয়, যে ঘরের মধ্যে ঝর্ণা তৈরি করা হয়, যেটা মানে আগে ছিল না। তো সালমান শাহর সিনেমাগুলার অনেকগুলা প্রাকৃতিক মানে ন্যাচারাল বিষয় ছিল যেগুলা এখন খুবই অনুপস্থিত। তো
এই সালমান শাহর বেশ কিছু সিনেমা দেখলে, তুমি আমার, তারপর আপনার আনন্দ অশ্রু, এরকম আরো অনেকগুলো সিনেমা রয়েছে। সেই সিনেমাগুলো আমি মনে করি যে এখনকার অনেক বাজেটের সিনেমাকেও অতিক্রম করে যাবে, কারণ তাদের যে প্রেজেন্টেশন ছিল, তাদের যে লোকেশন, ভাষার ব্যবহার, এবং দেনমোহর নামে একটা সিনেমা ছিল, সেই সিনেমা আসলে আমি মনে করি যে ডায়লগ যেটাকে বলে, সিনেমার মধ্যে ডায়লগের বিষয় থাকে, আপনি কপি করতে পারবেন ডায়লগগুলা, মানে এত চমৎকার ডায়লগ। সেই সিনেমার সংলাপ রচয়িতাকে অবশ্যই ধন্যবাদ দিতে হয়। দেনমোহর সিনেমাটি দেখবেন যে বাংলাদেশের ওই সময়ের খুবই প্রথিতযশা অভিনয় শিল্পীরা ছিলেন, এক পাশে রাজীব, এক পাশে আহমেদ শরীফ, আমাদের সালমান শাহ, এরকম অনেক গুণী মানুষের অভিনয় ছিল সেই সিনেমায়। এবং এই সিনেমাটিও তুমুল আলোচিত ছিল, পারিবারিক গল্পের সিনেমা, কিন্তু মানুষের আবেগকে এত সুন্দর করে টাচ করেছিল যে গ্রামের মধ্যে ভিসিআর যেটাকে বলে, সেই ভিসিআর ভাড়া করে এই সিনেমাগুলো দেখতো। আচ্ছা, তো আমার যেটা মনে আছে, যদিও ডিশের আবির্ভাবের পর সেগুলার প্রচলন কমে গিয়েছে, তো নতুন প্রজন্ম আপনি আমি না বললেও ওরা ইউটিউবে হয়তো সালমান শাহকে রেগুলার দেখে। আচ্ছা, অনেক ধন্যবাদ সোহেল। আমি শুধু তার কাজ না, তার ব্যক্তি হিসেবেও তাকে খুব সম্মানের জায়গায় রাখি, কারণ একটা মানুষ মাত্র 4 বছর চলচ্চিত্র জগতে কাজ করেছেন, এবং সেই 4 বছর কাজ করে তিনি 28 বছর পর্যন্ত এখনো আমাদের আলোচনায় আছেন। এটা আসলে তার ডেডিকেশন কতটুকু, এটাও আমাদেরকে জানান দেয়। ধন্যবাদ সোহেল আপনাকে এত সুন্দর করে আমাদেরকে সালমান শাহর গল্পগুলো শোনানোর জন্য। দর্শক আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ, এতক্ষণ আমাদের সাথে ছিলেন। আশা করি আমাদের আলোচনা আপনাদের ভালো লেগেছে, এবং একই সাথে সালমান শাহর কিছু সিনেমার নাম আপনারা জেনে গেলেন। আপনারা চাইলে সিনেমাগুলো একটু খুঁজে দেখতে পারেন যে সালমান শাহর ভক্ত আপনিও হয়ে গেলেন কিনা, হলে আমাদেরকে কমেন্টে জানাবেন। একই সাথে যদি আপনাদের কোনো পছন্দের বিষয় থাকে, যে বিষয়ে আপনারা আমাদের কাছ থেকে শুনতে চান, চাইলে সেটাও আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।